নির্বাচনী পরিবেশ ঘিরে অভিযোগ থাকলেও নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন প্রার্থীরা। কাল থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচার। এছাড়াও কাল সকাল ৯টায় ঢাকা বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন হবে। শিউলি রায় রিপোর্ট। প্রতীক বরাদ্দের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ঢামাডোল বাজল। বুধবার ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে শুরু হয় ঢাকা মহানগরে ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম। প্রতীক বরাদ্দ নিতে এসে প্রার্থীরা নির্বাচনী পরিবেশ ও কমিশনের ব্যবস্থা নিয়েছিল পাল্টাপাল্টি অভিযোগ। সকলকে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং নির্বাচনী আচরণবিধি মেনে সকলের জন্য নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে এই বিষয়টি উনি বলেছেন। নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ডটা বাংলাদেশে নাই, আমরা এই জন্য খুবই শঙ্কিত। প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি মিলেমিশে একাকার, মনে হচ্ছে আমরা আওয়ামী দুঃশাসনের দিকে যাচ্ছি। নির্বাচনের প্রতীক বরাদ্দ নিতে আসা মহিলা প্রার্থীরা তাদের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। নির্বাচনে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলেও নিশ্চিত করেছেন তিনি। নির্বাচন কমিশন এবং সরকার আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে আইনশৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন হবে বলেও জানান এই রিটার্নিং কর্মকর্তা। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ঢাকার বাইরে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ নিয়েছেন প্রার্থীরা। বগুড়া ৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ প্রতীক নেন। ৭টি সংসদীয় আসনে ৩৪ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীক পেয়েছেন। কুমিল্লা ১ আসনে বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, ৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেনের কায়কোবাদ, ৪ আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহর কর্মী সমর্থকরা প্রতীক গ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সহ জেলার ৬টি আসনের ৩৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই নির্বাচনটা যাতে কেউ কোনোভাবে কালিমালিপ্ত করতে না পারে, প্রশাসনকেও সজাগ থাকতে হবে। রাজশাহীর ৬টি আসনে ২৯ জন বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রাজশাহী ২ আসন থেকে মিজানুর রহমান মিনু, ১ আসনে জামায়াতের প্রার্থী মুজিবুর রহমানকে প্রতীক দেওয়া হয়েছে। রাজশাহী নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত। লেভেল প্লেইং ফিল্ডটা আমরা দেখতে পাচ্ছি না, ক্রমশ এটা ক্ষতিকর হচ্ছে। রংপুর ৪ আসনে এনসিপির আক্তার হোসেন সহ ৬টি আসনে ৪৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়া হয়েছে। চাঁদপুরের ৫টি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ৩৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রামের ২ আসনে বিএনপির প্রার্থী ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন সহ বিএনপি, জামায়াত সহ অন্যান্য প্রার্থীর মাঝে প্রতীক দেওয়া হয়েছে। ফেনীর ৩টি আসনে ২৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কুষ্টিয়ার 4টি আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সহ মোট ২৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নাটোরের 4টি আসনের ২৫ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। প্রতীক দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের 5টি আসনের ৪৭ জন প্রার্থীকে। এছাড়া কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, পিরোজপুর, নরসিংদী, ঝিনাইদহ, কুড়িগ্রাম, লালমনিরহাট, মেহেরপুর সহ সারা দেশের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে জুলাই সনদ ও সংস্কার কমিশন সমূহের সুপারিশ বাস্তবায়নে অঙ্গীকার তুলে ধরার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে চট্টগ্রামের একটি হোটেলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপে তিনি এসব কথা বলেন। বদিউল আলম আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সুস্পষ্ট অঙ্গীকার রাখার আহ্বান জানান। আমরা নির্বাচনী অঙ্গন এবং রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করার ব্যাপারে অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, যেমন রাজনৈতিক দলকে গণতান্ত্রিক করার,
রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, তাদের সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হওয়ার, তাদের নেতাকর্মীদের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করা। এগুলো দুর্ভাগ্যবশত আমাদের নির্বাচন কমিশন এই সকল সংস্কার প্রস্তাবগুলোর প্রতি ভ্রুক্ষেপ করে নাই। জাতীয় নির্বাচন নিয়ে একটি মহল যে গুজব ছড়াচ্ছে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ফরিদপুরে গণভোটের গাড়ি ক্যারাভ্যান উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, কিন্তু কিছু মানুষ ফিসফিস করে গুজব ছড়ানোর চেষ্টা করছে। তবে এবার আর সেই সুযোগ নেই, দেশে গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। মুন্সিগঞ্জের স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশের জনগণের সম্মতির জন্য গণভোট, তাই জুলাই সনদের পক্ষে গণমানুষের সমর্থন চান উপদেষ্টা আদিলুর রহমান। অন্যদিকে পরিবর্তন চাইলে এবং গুম খুন না চাইলে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা যেন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। 3 দশকেরও বেশি সময় ধরে সরকারি কয়েক হাজার খাস জমি, পাহাড়, টিলা দখল করে গড়ে তোলা হয়েছে ভয়ঙ্কর এক জনপদ। এলাকাবাসীর অভিযোগ, অস্ত্র বাণিজ্য সহ নানা অবৈধ কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিতে সক্রিয় একাধিক সশস্ত্র গ্রুপ। অভিযোগে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অনুমতি ছাড়া এই এলাকায় প্রবেশ করতে পারে না। এনামুল হকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরিশ আহমেদের পাঠানো রিপোর্ট। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা এ যেন সন্ত্রাসীদের নিজস্ব শাসন ব্যবস্থা। তাদের ইচ্ছে মতো চলে সবকিছু, তাদের মধ্যেই আবার আধিপত্যের লড়াই। প্রশাসনের নাকের ডগায় এসব হলেও নেই প্রতিকার, যেন অসহায় তারাও। অভিযোগ এলাকাবাসী, কি অপরাধ আমরা, আমাদের হয়তো থাকার জায়গা নাই বিজে, আমরা সরকারি জায়গাতে বসবাস করি, এই জন্য যদি দফায় দফায় হয় তাহলে আর আমরা এখানে থাকতে পারবো না। একমাত্র আল্লাহ জানে আমরা কিভাবে থাকবো, কিভাবে বসবাস করবো, যে একটা পরিস্থিতি। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন আমলে জঙ্গল সলিমপুরে আধিপত্য চালাতেন মশিউর ও গফুর মেম্বার নামে পরিচিত 2 গডফাদার। আর আলীনগর এলাকার কর্তৃত্ব ছিল যুবলীগ নেতা ইয়াসিনের হাতে। জুলাই গণঅভ্যুত্থানের পর পলাতক মশিউর ও গফুর সহ তাদের সহযোগীরা। তবে রাজনৈতিক ছত্রছায়ায় এখনও অপরাধ জগতে আধিপত্য রয়ে গেছে ইয়াসিনের। গত বছর একের পর এক সংঘর্ষ ঘটে কয়েকটি গ্রুপের মধ্যে, আহত হন শতাধিক। সন্ত্রাস দমন ও অস্ত্র উদ্ধারে র্যাবের অভিযানের সময় সর্বশেষ সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব। স্বজন হারানো পরিবারগুলোর কান্না থামানোর যেন কেউ নেই। আমরা একটা সুষ্ঠু সঠিক বিচার চাই। এই যে সন্ত্রাস আমার স্বামীকে তিলে তিলে মারছে, গুলি করছে, এই সন্ত্রাস যেন বাংলার বুকে না থাকে। সলিমপুরকে সন্ত্রাস মুক্ত করার কথা জানালেন র্যাবের মহাপরিচালক। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এর পিছনে লেগে থাকবে। এইখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব। জঙ্গল সলিমপুরে প্রায় 3100 একর সরকারি খাস জমি উদ্ধার করা যায়নি এখনো। তবে কি পুরো এলাকা থেকে যাবে সন্ত্রাসীদের নিরাপদ জোন হিসেবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নিরুপায় এলাকাবাসীর মনে। এনটিভি নিউজ ডেস্ক। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ শাকসু নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ। শহরের কাজের পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কোয়ারে এসে সমাবেশে মিলিত হয়। নাটোর জেলা শিবির সভাপতি জাহিদ হোসেনের নেতৃত্বে সকালে শহরের মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অবিলম্বে শাকসু নির্বাচনের দাবি জানায় নেতৃবৃন্দ। একই দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা শাখা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল অপারেশন থিয়েটারে কর্তব্যরত চিকিৎসক ও স্টাফদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেন মঙ্গলবার রাতে সার্জিক্যাল অপারেশন থিয়েটারে কর্মরত চিকিৎসক ও স্টাফদের ওপর আক্রমণ চালায় বহিরাগত সন্ত্রাসীরা। এতে চিকিৎসক ও স্টাফরা আহত হয়েছেন। হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে চিকিৎসকরা। এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা পড়েছে বিপাকে। 1 মাস 22 দিন বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা MR বাথন জানান, গত 30 নভেম্বর থেকে চাল আমদানি বন্ধ ছিল। আজ দুপুর থেকে শুল্কমুক্ত সুবিধায় আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। আমদানিকৃত চাল দ্রুততার সঙ্গে খালাস কার্যক্রম সম্পন্ন করে চালের চালান ছাড় করানো হচ্ছে। কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। সিলেট থেকে প্রচারণা শুরু করবেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল BNP চেয়ারম্যান তারেক রহমান। আর প্রথম দিন ঢাকায় আলাদাভাবে প্রচারণা চালাবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং NCPর আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। প্রথমবারের মতো নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। প্রার্থী হয়েছেন ঢাকা 17 ও বগুড়া 6 আসনে। তবে প্রচারণা শুরু করছেন সিলেট থেকে। প্রতি নির্বাচনে সিলেটে মাজার জিয়ারত করে প্রচারণায় নেমেছেন বেগম খালেদা জিয়া। মায়ের পথ অনুসরণ করে পূর্ণভূমি থেকে শুরু তারেক রহমানেরও। বৃহস্পতিবার সকালে সিলেটের আলিয়া মাদ্রাসায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। একই দিন 6 জেলায় আরও 6টি জনসভা করবেন। সফরগুলোতেও হয়তো সাধারণ মানুষের দলের নেতাকর্মী অনেক আবেগ, আশা, আকাঙ্ক্ষা থাকবে, সেটিকে ঘিরে হয়তো ব্যাপক পরিমাণ জনসমাগম হবে। ফ্যাসিবাদ বিরোধী 16 বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণ অভ্যুত্থানে বিএনপি এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিল অনবদ্য, অভূতপূর্ব ভূমিকা। তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাবেন। তাদেরকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, তার জন্য মূল্যায়িত করবেন। নিজ নির্বাচনী আসন ঢাকা 15 থেকে প্রচারণা শুরু করবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ঢাকায় আরও কয়েকটি আসনে দলের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি। ঢাকার বাইরে প্রচারণায় বের হবেন শুক্রবার। প্রথম সফর উত্তরাঞ্চলে। জামায়াতের জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি NCP নির্বাচনী প্রচারণা শুরু করবে ঢাকায় 3 নেতার মাজার ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে। তাদের প্রথম গণসংযোগ ঢাকা 8 আসনে। ইমরুল হাসান, NTV নিউজ, ঢাকা। নির্বাচনের দিন যেন কোনো কিছুর অভাব বোধ না হয়, কোথাও যেন কোনো গলদ না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর আয়োজিত গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় তিনি এই নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন কমিশনের নির্দেশই এখন সবচেয়ে বড় নির্দেশ। ইসির নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কমান্ডের মূল ভূমিকায় থাকবে। নানা চ্যালেঞ্জ থাকবে, তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ে যেন কোনো ঘাটতি না থাকে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে জনগণ 2026 সালের নির্বাচনকে আদর্শ নির্বাচন হিসেবে যাতে বলতে পারে সেই দৃষ্টান্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। একই দিনে 2 ভোট এবং পোস্টাল ব্যালট থাকায় জাতীয় নির্বাচনের ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানী ফরেস্ট সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানান, আজ মধ্যরাত থেকে পোস্টাল ব্যালট ছাপা শুরু হবে। বলেন, সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। সরকার বিশেষ ব্যবস্থা নেয় ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা ক্রমেই কমে আসবে বলেও জানান তিনি। আরও জানান, 51টি রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর সব বিভাগ তৎপর রয়েছে। এই বছর আপনি জানেন তো ভোট গণনা একটু দেরি হতে পারে।
এটা ভোট গণনার জন্য এটা অনেক সময় হয় যে ভোট গণনার দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়, হ্যাঁ, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে, তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে, হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন ফিরে পেতে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, নির্বাচন কমিশনের ঋণ খেলাপির তথ্য গোপন রেখেছেন মঞ্জুরুল আহসান মুন্সি, তাই তার প্রার্থিতা বাতিল করা হয়। নির্বাচন কমিশনের সে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন বিএনপির প্রার্থী। শুনানি শেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই বহাল রাখেন আদালত। এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন মুন্সির আইনজীবী। কুমিল্লা 4 আসনে 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। ওনার দুইটা ইস্যু, হলফনামায় তথ্য গোপন করা এবং ঋণ খেলাপি, এবং অন দ্য ভেরি ডেট অফ 29/12/2025 উনি খেলাপি ছিলেন। এই ভিউ হাইকোর্ট ডিভিশনও ইলেকশন কমিশনের ভিউ আপহেল্ড করেছে এবং ওনার রিটটা সামারিলি রিজেক্ট করেছে। তার মানে ওনার প্রার্থিতা বাতিল থাকলো। এবার বাংলাদেশের বিশ্বকাপ খেলা প্রসঙ্গ। ভারতের মাটিতেই টি-20 বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিসিবিকে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে আইসিসি। রাজি না হলে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল হিসেবে টুর্নামেন্টে খেলবে স্কটল্যান্ড। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটে এমন দিন আসবে তা হয়তো কেউই ভাবেননি। আইসিসি বোর্ড সভার সিদ্ধান্ত বিপক্ষে গেল বিসিবির। নিরাপত্তার কারণে ভারতে না খেলার ইস্যুতে বোর্ড সভা অনুষ্ঠিত হওয়া ভোটাভুটিতে হেরে গেছে বাংলাদেশ। ফলে ভারতের মাটিতেই বিশ্বকাপ খেলতে হবে লিটনদের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য একদিনের সময় পেয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত লিটনরা না খেললে বিকল্প দল হিসেবে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। আইসিসি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ সংক্রান্ত বিষয়টি একটি ঘরোয়া টুর্নামেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত। এর সঙ্গে আইসিসির আয়োজিত টুর্নামেন্টের নিরাপত্তা কাঠামোর কোনো মিল নেই। ফলে স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো ঝুঁকি না পাওয়ায় ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। আইসিসি অবশ্য শুরু থেকেই বলে আসছে বিশ্বকাপের সূচি পরিবর্তন করা হবে না। এর আগে শনিবার আইসিসি প্রতিনিধি দল বাংলাদেশে আসলেও কোনো প্রকার সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হলেও তাতে রাজি হয়নি আইসিসি। এদিকে বাংলাদেশের ভারতে গিয়ে ম্যাচ না খেলার সিদ্ধান্তে পাকিস্তান আনুষ্ঠানিক সমর্থন দিলেও তা কাজে দেয়নি। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ সুনির্দিষ্ট 3 অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে র্যাবের টিএফআই সেলে গুম রেখে নির্যাতনের মামলায় শেখ হাসিনা এবং 12 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন গুমের শিকার ব্যারিস্টার আরমান। রিপোর্ট আরও জানাচ্ছেন হাসান জাভেদ। 2024 সালে জুলাই আগস্ট অভ্যুত্থান যখন তুঙ্গে, তখন টানা বেশ কয়েকদিন ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া হয়। তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ করে দেন বলে ট্রাইব্যুনালে অভিযোগ আনে প্রসিকিউশন। ইন্টারনেট বন্ধের মাধ্যমে হত্যার ক্ষেত্র প্রস্তুত এবং তা আড়াল করার চেষ্টা করা হয়। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, আন্দোলনকারীরা মহাখালীর ডেটা সেন্টার পুড়িয়ে দেওয়ায় ইন্টারনেটের গতি কমে গিয়েছিল। ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালানো, গণহত্যাকে বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়াল করার দায়ে আসামি জুনায়েদ আহমেদ পলক এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং 18 ফেব্রুয়ারি 2026 তারিখে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনের জন্য নির্ধারণ করা হয়েছে। কখনোই বন্ধ হয়নি ইন্টারনেট, কখনোই বন্ধ হয়নি। উনি বন্ধের নির্দেশনাও দেননি। মহাখালীতে এরকম একটি ডাটা সেন্টার পুড়ে গেছে, সেইটার প্রেক্ষিতে বিটিআরসি চেয়ারম্যানের উদ্ধৃত করে উনি বলেছিলেন যে ওনাকে বলেছেন যে এইটা পুড়ে গেছে, সেইটার প্রেক্ষিতে উনি বলেছেন যে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আওয়ামী লীগ শাসনামলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় দায়ের করা গুমের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন গুমের শিকার ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। সাক্ষ্যে তিনি বলেন,
2016 সালের 9 আগস্ট রাতে তাকে গুম করা হয়। এরপর 8 বছর তিনি গুম ছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর তিনি ছাড়া পান। রাষ্ট্রীয় বাহিনীগুলোকে মার্সেনারির মতো ব্যবহার করে বাংলাদেশে গুমকে একটা সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল, ভিন্ন মত দমনের জন্য, প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য। একজন আইনের মানুষ হিসেবে উনি ইন্ডিপেন্ডেন্টলি টেস্টিফাই করতে পারে, ওনাকে প্রম্পটিং বা অ্যাসিস্ট করার দরকার নাই, যেটা একটা অতি সাধারণ মানুষকে করা যাবে। অ্যান্ড দিস ইজ ফ্যাক্ট। হি হ্যাজ টু এক্সারসাইজ হিজ মোর প্রুডেন্স ইন গিভিং হিজ স্টেটমেন্ট। এছাড়া ট্রাইব্যুনাল 2 জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন 10ম সাক্ষী আব্দুল্লাহ আল মামুন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও 29তম বিসিএস এর ফল প্রকাশের 6 মাস পর ভুয়া মুক্তিযোদ্ধার সনদের মাধ্যমে কোটায় 6 জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তারা উপসচিব থেকে পুলিশ সুপার পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। নিয়োগপ্রাপ্তরা হলেন উপসচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান, তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম, সহকারী পরিচালক হালিমা খাতুন, সহকারী অধ্যাপক মিল্টন আলী বিশ্বাস। দীর্ঘ 16 বছর পর ওই নিয়োগ প্রক্রিয়া অনুসন্ধান করে এমন গুরুতর অসঙ্গতি পেয়েছে দুদক। এই ঘটনায় তৎকালীন সরকারি কর্ম কমিশনের সাবেক 12 জন সদস্য, সাবেক সচিব সহ সংশ্লিষ্ট 21 জনের বিরুদ্ধে মামলা করেছে। এদিকে দালিলিক প্রমাণ থাকায় ন্যাশনাল ব্যাংক থেকে ঋণের নামে 903 কোটি টাকা আত্মসাতের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের বিরুদ্ধে সম্প্রতি মামলা করেছে দুদক। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। নবম জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছেন। বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্য বিশিষ্ট কমিশন বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টা প্রতিবেদন গ্রহণ করে সন্তোষ প্রকাশ করে বলেছেন, এই প্রতিবেদন তৈরি করা একটি ভালো কাজ হয়েছে এবং মানুষ বহুদিন ধরেই এর জন্য অপেক্ষা করছে। কমিশন সরকারি কর্মচারীদের জন্য 20টি স্কেলে বেতন সুপারিশ করেছে। সর্বনিম্ন বেতন স্কেল 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে এবং সর্বোচ্চ বেতন স্কেল 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। এই সুপারিশে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। গণভোট নারীর নিরাপত্তা এবং শিশুদের বেড়ে ওঠার নিশ্চয়তা উল্লেখ করে নারী এবং শিশু উপদেষ্টা শামীম এস মুস্তারি বলেছেন, দেশকে পুনর্গঠন করতে গণভোট নৈতিক ভিত্তি। রাজধানী সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করলে নির্বাচনের সহিংসতা কম হবে। রাজনীতিতে দলগুলো নারীদের প্রাধান্য দেয়নি অভিযোগ করে উপদেষ্টা বলেছেন, যোগ্যতা অনুযায়ী নারীদের অধিকার দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের না থাকার দায় অন্তর্বর্তী সরকারের নয় জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে ফিরতে হলে দলটিকে বিচারের মাধ্যমে শুদ্ধ হয়ে আসতে হবে। আচ্ছা শোনো, আমি তোমার ভালো করেছে প্রশ্নটা করেছো। পরবর্তী সরকার চাইলে কিন্তু গণভোটকেও হয়তো উল্টে দিতে পারে না, তারা যদি এটা পিছনে লাগে। কিন্তু এটা এত শক্ত একটি নৈতিক জায়গা, আমি মনে করি যে কেউ যদি সেই সাহসটি করে, আমার মনে হয় জনগণের মোকাবেলা তাদেরকে করতে হবে। আমরা আগের পর্যায়ে তার ফিরে যাব। শহীদ ওসমান শরীফ হাদির পরিবারের বাসস্থানের জন্য 1 কোটি টাকা বিশেষ প্রণোদনার পাশাপাশি জীবন চালানোর ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার দফতর থেকে আরও 1 কোটি টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। হাদির পরিবারের দুইটা ব্যাপার হয়েছে। একটা, হাদির পরিবারকে 1 কোটি টাকা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেব, সেটা হলো তার একটা ফ্ল্যাট বা বাড়ির জন্য আর কি, পুরোটা লাগবে না, যা এটা রিম্বার্স আমরা। আর 1 কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে এইসের ফান্ড থেকে, প্রধান উপদেষ্টার ফান্ড থেকে, সেটা তার জীবিকা নির্বাহের জন্য। জামিনের কয়েক ঘন্টার মধ্যেই আটকে থাকা ব্যক্তি ই-বেইল বন্ডের মাধ্যমে কারামুক্তি পাবেন জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জামিন পাওয়ার পরও মুক্তির জন্য কাউকে আর অনর্থক কারাগারে থাকতে হবে না। সচিবালয়ে আইন মন্ত্রণালয় আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশের 8 জেলায় একযোগে ই-বেইল অ্যান্ড বন্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধনের সময় আসিফ নজরুল একথা বলেন। আইন উপদেষ্টা বলেছেন, আগে জামিন মঞ্জুরের পর মুক্তি পেতে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হতো। এতে বিচার প্রার্থীদের অপ্রয়োজনীয় সময় এবং অর্থ ব্যয়ের পাশাপাশি চরম মানসিক যন্ত্রণা পোহাতে হতো। এখন থেকে ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে জানান তিনি।
আসিফ নজরুল বলেছেন, নতুন এই ডিজিটাল পদ্ধতিতে বিচারকের স্বাক্ষরের পর বেল বন্ড সরাসরি এবং স্বয়ংক্রিয়ভাবে কারাগারে পৌঁছে যাবে। আমদানিতে ঘাটতি হওয়ায় বাজারে চাহিদার তুলনায় এলপিজি গ্যাসের সরবরাহ কম জানিয়ে জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান বলেছেন, কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানো হয়েছে এমন অভিযোগের সত্যতা নেই। রাজধানীর সচিবালয়ে ক্রয় কমিটির সভা শেষে তিনি জানান, ইরান থেকে এলপিজি গ্যাস আমদানি করা হতো, কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটির গ্যাস সরবরাহকারী জাহাজগুলোর উপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ায় গ্যাস আমদানি সম্ভব হচ্ছে না। ফলে দেশের বাজারে বেড়েছে এলপিজি গ্যাসের দাম। প্রায় 98% গ্যাসের আমদানি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে হয়ে থাকে জানিয়ে উপদেষ্টা বলেছেন, ভবিষ্যতে সংকট তৈরি হওয়ার আগেই যাতে ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। রমজানের আগেই গ্যাস সংকট স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।